জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোটন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের ২৭তম দিন পাঠ করছি। পর্ব ৬১২, পৃষ্ঠা সংখ্যা ৩৯৯ এর শেষ অর্ধেক অংশ। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুরের মহোৎসব চলছে। সেইখানে গিরিশ ঘোষ এসেছেন। সেই গিরিশ ঘোষ এসে দেখছেন ভাবে মাতোয়ারা ঠাকুর কিরকম ভাবে সিংহের মতো হুঙ্কার দিয়ে নৃত্য করছেন, আর কখনো বা অন্য কোনো ভক্ত পড়ে যাচ্ছে, তার বুকে হাত দিয়ে ঠাকুর তুলছেন। কখনো ঠাকুর কাঠের মতো শক্ত হয়ে লাঠির মতো দাঁড়িয়ে থাকছেন, কখনো হাত দুটো থরথর করে কাঁপছে, মুখমণ্ডল উজ্জ্বল ভাবে প্রতিভাত হচ্ছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এরকম এক অপূর্ব দৃশ্য দেখছেন ঠাকুরের। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দই তাতে অংশগ্রহণ করছেন, আর গিরিশ ঘোষ সেটি নিরীক্ষণ করছেন। এই অবধি আমরা কতদিন পাঠ করেছিলাম। আজ আমরা দেখব গিরিশের মনোবাসনা পূর্ণের একটি অংশ। নৃত্য গীতে জন্ম দেন নিজে নাট্যকার, বিনা কণ্ঠী অভিনেত্রী লয়ে থিয়েটার, প্রিয়তম বড় পুত্র কল্পনা দেবীর চিত্তখানি আঁকা পটে স্বভাব ছবির, সামাজিক রীতিনীতি পাতি পাতি পড়া, সমুজ্জ্বল বুদ্ধিবৃত্তি সাধারণ ছাড়া, অভিমানী চূড়ামণি নির্ভয় আচার, ধরা বেড়া ছাতিরিদে ভরা অহংকার, তীরের স্বভাব নহে ধনুকের মতো, মদ দেখি মূর্তিমান মদ পড়া ভূত। এহেন গিরিশ ঘোষ বিনা নিমন্ত্রণে ত্রষ্টচিত উপনীত রামের ভবনে, বুদ্ধিহত একেবারে বিমোহিত মন, সংকীর্তন শ্রীপ্রভুর করে নিরীক্ষণ, মনে মনে করে আস্পর্শন করি, অভয় চরণ রজ মস্তকে ধরি, অচল অপেক্ষা গুরু তনু অহংকারে, লোক লজ্জা ভয়ে কাছে চাইতে না পারে, বাঞ্ছা কল্পতরু প্রভু ভকত বৎসল, মহিলা সকলে পাতি মোহনিয়া বল, বিহ্বল সকলে যেন নেশায় আতুর, গিরিশ যেথায় নেচে আইলা ঠাকুর, আবেশে বিভোর অঙ্গ পরে যেন ঢলে, খেলে অপরূপ কান্তি বদন মণ্ডলে, গিরিশের সাধ পূর্ণ সময় পাইয়া, মাথায় ধরিল রজ পদ পরশিয়া, চকিতের মধ্যে কার্য করি সমাধান, প্রাঙ্গণের মাঝে প্রভু করিলা পয়ান, যেইখানে ভক্তগণ ভাবে মাতোয়ারা করিতেছে নৃত্য গীতে প্রায় বাহ্যহারা, বুঝিতে নারিনু কিছু শ্রীপ্রভুর কল, যে কলে ধরেন মাছ না ছুঁইয়া জল, যার যেন সাধ পূর্ণ হয় সেই মতো, হাটের মাঝেতে কর্ম লোকে অবিদিত। গিরিশ ঘোষ নাট্যকার, তিনি অভিনেত্রীদের নিয়ে নাটক করেন। সেই সব বারাঙ্গনারা যাদের অপূর্ব গলার সুর, তাদের কণ্ঠ খুবই সুন্দর, তাদেরকে দিয়ে সুন্দর সুন্দর গান রচনা করে গাওয়ান। তিনি কিনা এখন সমাজের খুব একজন গণ্যমান্য ব্যক্তি এবং শহরে খুবই পরিচিত জন। সেই একজন লোক যিনি কখনো কারোর কাছে মাথা নত করেন না, তিনি আজ বিনা নিমন্ত্রণে রামচন্দ্র দত্তের বাড়িতে চলে এসেছেন এবং ঠাকুরের নৃত্য গীত দেখে, তার ভাবে মাতোয়ারা উজ্জ্বল মুখ দেখে তিনি এতখানি মোহিত হয়ে গিয়েছেন, মনে মনে ভাবছেন, আহা, ঠাকুর যে ওই নৃত্য করছেন, একবার যদি তার পদস্পর্শ করতে পারতাম, তার পদধূলি মস্তকে ধারণ করতে পারতাম, কি ভালোই না হতো। তিনি মনে মনে এই আশা করছেন। ঠাকুর তো কল্পতরু, তিনি তো উঠানের মাঝখানে সমস্ত ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হয়ে নৃত্য করছেন। কখনো
নাচছেন করতালের সঙ্গে, কখনো তালি দিচ্ছেন, কখনো লাফিয়ে উঠছেন। সে এক অপূর্ব লীলা খেলা চলছে, আর গিরিশ ঘোষ দূর থেকে এটি দেখছেন আর মনে মনে ভাবছেন। এমন সময় কল্পতরু ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য কি করলেন, যেখানে গিরিশ ঘোষ বসেছিলেন নেচে নেচে ভাবে বিহ্বল হয়ে নেশার ঘোরের মতো, হঠাৎ করে সেই দিকে এসে নাচতে নাচতে চলে এলেন। ঠিক গিরিশ ঘোষের কাছে এসে তাকে চরণ স্পর্শ করিয়ে দিয়েই আবার সঙ্গে সঙ্গে চলে গেলেন। গিরিশ ঘোষ দেখলেন ঠাকুর তো তার কাছে এসেছে, মুহূর্ত সময় নষ্ট না করে তিনি সঙ্গে সঙ্গে টুক করে ঠাকুরের পদস্পর্শ করে তার পদরজ মস্তকে ধারণ করলেন, আর ঠাকুর তার নিজের জায়গায় আবার উঠোনের মাঝখানে চলে গেলেন। হাটের মাঝে কোনো একজন কোনো কিছু কাজ করে দিল, হাটে বাজারে চারিদিকে লোক থাকে, অথচ যেমন কেউ টের পায় না, ঠিক সেরকম ঠাকুর ভাবে মাতোয়ারা হয়ে নৃত্যগীত করতে করতে একবার দ্রুত ভাবে চকিতের সঙ্গে ঠাকুর চলে এলেন কখন গিরিশ ঘোষের কাছে। গিরিশ ঘোষের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন, গিরিশ ঘোষের মনের আশা তিনি বুঝতে পেরেছিলেন। সেই জন্যই তিনি এসে গিরিশ ঘোষকে ধরা দিলেন, তিনিও পদস্পর্শ করলেন, পদরজ মাথায় নিলেন, চলে গেলেন। এইভাবেই ঠাকুর বাঞ্ছা কল্পতরু হয়ে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। পুথিকার এখানে বলছেন, এতটুকু তো কিচ্ছু বুঝতে পারলাম না, বুঝিতে নারিনু কিছু শ্রীপ্রভুর কল, যে কলে ধরেন মাছ না ছুঁইয়া জল, যার যেন সাধ পূর্ণ হয় সেই মতো, হাটের মাঝেতে কর্ম লোকে অবিদিত। যার যেমন মনোবাঞ্ছা সেরকম পূর্ণ হয়ে যায়। হাটের মাঝখানেও এমন একজন কাজ করে দেন ঠাকুর, সে কথা কেউ জানতে পারে না। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনের পরের অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।